নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। মা সারদা এতদিন পরেও সবার কাছে এত প্রিয় কেন? আজকে আমরা শুনব দ্বিতীয় পর্ব। সারদা মা যে শুধু গুরুপত্নী নন, লজ্জাপটাবৃতা এক নারী নন, তিনি যে জগদম্বা, জগৎজননী, একথা প্রথম প্রচার করেছিলেন ভক্ত গিরিশচন্দ্র ঘোষ। তারপর ওই কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। কতদূর ছড়িয়ে পড়েছিল তা একটি ঘটনা উল্লেখ করলেই বোঝা যাবে। গিরিশচন্দ্র ঘোষ বিখ্যাত ব্যক্তি, কিন্তু এই ঘটনাটি কোনো বিখ্যাত ব্যক্তির নয়, একজন অপরিচিত আগন্তুকের ব্যাপার। জয়রামবাটি সারদা মায়ের অতি প্রিয় জায়গা, কেননা সেখানে তিনি সাধারণ মেয়েটি হয়ে স্বচ্ছন্দে থাকতে পারেন। কিন্তু কলকাতায় যে তিনি জগৎ জননী, সেখানে ভক্ত সংখ্যা বেড়ে চলেছে। দূর দূর দেশ থেকে নতুন নতুন ভক্ত আসছে। কলকাতা থেকেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের প্রতিষ্ঠা দিগন্ত বিস্তৃত হচ্ছে। সেখানে যে মানুষ সারদা মাকে আকুল হয়ে ডাকে, তাই কলকাতায় না এসে উপায় কি? তাছাড়া জয়রামবাটি হলো ম্যালেরিয়ার জায়গা। এখানে এলে মা ম্যালেরিয়ায় ভোগেন, জীর্ণ শীর্ণ হয়ে যান। আগে একবার এখানে আমাশায় ভুগে তার শরীর কাঠির মতো হয়ে গিয়েছিল, জীবনও থাকবে না বলে মনে হচ্ছিল। দক্ষিণেশ্বরে সেই খবর পৌঁছাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব স্বাগতোক্তি করেছিলেন। ও কি শুধু আসবে আর যাবে? এ জন্মের কাজ কি কিছু করা হবে নি? এবার ম্যালেরিয়ায় জীর্ণ শীর্ণ হয়ে মা জয়রামবাটি থেকে কলকাতায় এসেছেন। চিকিৎসার ফলে জ্বর সেরেছে, কিন্তু শরীর অত্যন্ত দুর্বল। এই অবস্থায় ভক্তদের দর্শন করতে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। একদিন মুম্বাই থেকে এক অচেনা পার্সি যুবক এসেছে। সে হিন্দু নয়, আর অত দূর থেকে এসেছে। বাগবাজারের বাড়িতে দাঁড়ি ছিলেন স্বামী শারদানন্দই। মায়ের বাড়ি নামে পরিচিত ওই বাড়িটি নির্মাণও করিয়েছিলেন স্বামী শারদানন্দই। সেই জন্য তিনি বহু টাকা ধারও করেছিলেন। ওই ঋণ তিনি শোধ করেছিলেন শ্রী শ্রী ঠাকুরের প্রামাণ্য জীবনী গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থটি লিখে। বিশাল গ্রন্থ, ছোট ছোট খণ্ড আকারে প্রকাশিত হয়েছিল। ওই বই বিক্রয়ের টাকা থেকে কলকাতায় সারদা মায়ের নিজস্ব ভবন নির্মাণ করেছিলেন স্বামী শারদানন্দ। পরে জয়রামবাটিতেও মায়ের বাসের জন্য নতুন একটি বাড়ি তিনিই তৈরি করে দিয়েছিলেন। শ্রী শ্রী মায়ের দেহান্তের পর তার জন্মভিটায় মায়ের মন্দিরও স্বামী শারদানন্দই নির্মাণ করেছিলেন। জমি কেনা থেকে শুরু করে সব কিছু ওই সন্ন্যাসীই করে গিয়েছেন। বাগবাজারের বাড়িটি দোতলা। নিচের তলায় বাড়িতে ঢোকার মুখেই স্বামী শারদানন্দ একটি কামরায় থাকতেন। ওটি তার অফিস ঘর, বাইরের লোকেদের সঙ্গে সাক্ষাতের ঘর। মায়ের একান্ত সেবক ছিলেন তিনি। আর শ্রীরামকৃষ্ণ মিশন স্থাপনের দিন থেকে তার মৃত্যু পর্যন্ত তিনিই ছিলেন মিশনের সেক্রেটারি। মায়ের বাড়িতে বসেই তিনি সব কাজ চালাতেন। কদাচিৎ বেলুড় মঠে যেতেন, কারণ শ্রী শ্রী মায়ের সব দায়িত্ব তিনিই বহন করতেন। সে দায়ও দিনে দিনে বেড়েই চলেছিল। স্বামী শারদানন্দের অনুমতি ছাড়া কেউ দোতলায় সারদা মায়ের কাছে যেতে পারত না। তিনি মায়ের ওই অসুস্থ ও দুর্বল থাকার সময় মার দেখা পাওয়ার জন্য কাউকে যেতে দিতেন না। কঠোর নিষেধাজ্ঞা বলবৎ করেছিলেন। তবু এই পার্সি যুবক অত দূর থেকে এসেছে জেনে তাকে ওপরে যেতে দিলেন। যদিও ওই যুবকটি গুজরাতি ভাষী, বাংলা জানে না, তবুও সে এসেছিল সারদা মায়ের কাছে দীক্ষা নিতে। যুবকটির এই সংকল্পের একটি সূত্র ছিল। তার দাদা কাজের প্রয়োজনে আফ্রিকায় গিয়েছিলেন। সেখানে থাকতে আলমোড়া থেকে প্রকাশিত রামকৃষ্ণ মিশনের ইংরাজি মাসিক পত্রিকা প্রবুদ্ধ ভারত তার হাতে পড়েছিল। তিনি পড়ে মুগ্ধ হয়েছিলেন।
তিনি বিবেকানন্দেরও কিছু বই সংগ্রহ করে পড়ে আরও মুগ্ধ হয়েছিলেন। দাদার কাছ থেকে ওই যুবক বিষয়টি শোনে। সে খোঁজ নিয়ে জানতে পারে শ্রীরামকৃষ্ণ ও রামকৃষ্ণ মিশনের কথা। বিবেকানন্দ পরিব্রাজককালে গুজরাতে গিয়েছিলেন। সেখানে অনেকেই তার অনুরাগী হয়েছিল। পরে শ্রীরামকৃষ্ণদেব ও বিবেকানন্দের ভাবধারা মহারাষ্ট্র ও গুজরাতেও ছড়িয়ে পড়েছিল। রামকৃষ্ণ মিশনও প্রতিষ্ঠিত হয়েছিল। খোঁজ করতে করতে শ্রী মায়ের অস্তিত্ব ও বাগবাজারে তার অবস্থানের কথা যুবকটি জানতে পারে। তাই সে অত দূর থেকে ছুটে এসেছে। সে শ্রী মাকে প্রণাম করে প্রার্থনা করল, মাইজি कुछ मूल मंत्र दीजिए जिससे খোদা পেহচান যায়। শুনেই মা এক তরুণ সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন, দেব? দিয়েই দেই। সন্ন্যাসী বললেন, সে কি মা, কাউকে দর্শন পর্যন্ত করতে দেওয়া হয় না? সবে অসুখ হতে উঠেছ, শরৎ মহারাজ শুনলে কি বলবেন? এখন নয়, পরে হবে। শরৎ মহারাজই হলেন স্বামী শারদানন্দ। তার সন্ন্যাসপূর্ব নাম ছিল শরৎ চক্রবর্তী। মা বললেন, আচ্ছা তুমি শরৎকে জিজ্ঞাসা করে এসো। তরুণ সাধু তাড়াতাড়ি নিচে গিয়ে স্বামী শারদানন্দকে সব কথা জানালেন। মার আদেশের কথাও বললেন। শারদানন্দ বললেন, আমি আর কি বলবো? মায়ের যদি একটা পার্সি চেলা করতে ইচ্ছা হয়ে থাকে করুন, বলে আর কি হবে। সাধু ওপরে মায়ের ঘরে ফিরে এসে দেখে মা ইতিমধ্যেই দীক্ষা দেওয়ার জন্য দুখানা আসন পেতেছেন, গঙ্গা জল নিয়ে তৈরি হয়েই আছেন। দীক্ষা হয়ে গেল। মা বললেন, বেশ ছেলেটি, যা বললুম ঠিক ঠিক বুঝে নিল। আড়ম্বর নেই, আয়োজন নেই, যুবকের নাম ধাম জানা নেই, ভাষাও ভিন্ন, কিন্তু তাতেও কিছু আটকালো না। মায়ের দীক্ষামন্ত্র ছিল অতি সরল। উপকরণের বালাই নেই, দেওয়াথোয়া নেই। অন্য আরেকটি ঘটনার কথা, মা একবার জয়রামবাটি থেকে কলকাতায় ফিরছিলেন ট্রেনে। বাঁকুড়া স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। এমন সময় প্ল্যাটফর্মের এক কুলি এসে তার পায়ে পড়েছিল। হিন্দিতেই বলেছিল, মা আমি চিনতে পেরেছি, তুমিই জানকী মাতা, আমাকে মন্ত্র দাও মা। মা ওইখানে ওই প্ল্যাটফর্মেই কুলিকে দীক্ষা দিয়ে দিলেন। তিনি মানুষের অন্তর দেখতেন, অতীত বর্তমান ভবিষ্যৎ দেখতেন। তারপর কাউকে প্রার্থিত দীক্ষা দিতেন, কাউকে অপেক্ষা করতে বলতেন। বলেছেন, কাউকে দেখলে সহজেই মন থেকে মন্ত্র উঠে আসে, আর কারো কারো বেলায় অনেক অপেক্ষা করতে হয়। শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, ঈশ্বর মানুষের মন দেখেন, কে কী অবস্থায় আছে, কি করছে তা দেখেন না। তিনি গিরিশ ঘোষের মতো দুর্দান্ত দাপুটে লোককেও কৃপা করেছিলেন। কালীপদ ঘোষের মতো মাতালকে মহাভক্ত করে দিয়েছিলেন। বিবেকানন্দ কালীপদকে বলতেন দানা কালী। দৈত্য দানার মতো আচরণ ছিল তার। তিনি গিরিশ ঘোষের পাল্লায় পড়ে দক্ষিণেশ্বরে এসেছিলেন। আসার আগে বন্ধু গিরিশকে বলেছিলেন, কে এক রামকৃষ্ণের কাছে আমাকে নিয়ে যেতে চাইছো, তাই যাচ্ছি। কিন্তু সেই লোকটি যদি ভুলভাল বকে তাহলে তার কান মলে দেব। তারপর একদিন রাত 1টায় দক্ষিণেশ্বরে দুই বন্ধু মাতাল অবস্থায় এসে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে মাঝখানে রেখে রাত ভোর নেচেছিল। শ্রীরামকৃষ্ণদেব মদ স্পর্শ না করেই ওদের মতোই মাতাল হয়েছিলেন, ভাবে মাতাল। একদিন ভবতারিণী মন্দির থেকে ঠাকুর নিজের কামরার দিকে আসছিলেন, পূর্ণ মাতাল, চোখ জবা ফুলের মতো লাল, হাঁটছেন যেন টলে যাচ্ছেন, এলোমেলো পা ফেলছেন। কেউ নেই দেখে সারদামা ঘরে এসে ঠাকুরের ঘরটি পরিষ্কার করছিলেন। ঠাকুরের গলা পেয়ে তিনি ঘর থেকে বেরিয়ে দেখেন ঠাকুরের মর্ত অবস্থা। সারদামাকে দেখে লজ্জিত ঠাকুর বললেন, ওগো আমি কি মাতাল হয়েছি? মা সারদা বললেন, তুমি মাতাল হবে কেন, তোমার ভাব হয়েছে। বহুকাল আগে রামপ্রসাদ গেয়েছিলেন, মন মাতালে মাতাল করে, লোকে বলে মদ মাতালে মাতাল করেছে,
কিন্তু গিরিশ ঘোষ এবং কালীপদ ঘোষ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে সারা রাত কাটানোর পর বলেছিলেন, ইনি তো দেখছি আমাদের চেয়েও বড় মাতাল, ইয়ার একে টেক্কা দিতে পারলুম না। কিন্তু মা শারদা কোনো দিনও ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে ভুল বোঝেননি। এক গুজরাটি ভাষী যুবক যে শারদা মায়ের বাংলা কথা অনায়াসে বুঝেছিল, এও কোনো নতুন কথা ছিল না। তার অনেক আগে মা বৃন্দাবন, কাশী, ওড়িশা, তামিলনাড়ু, কর্ণাটক সহ ভারতের রামেশ্বর পর্যন্ত গিয়েছিলেন। কোথাও কোথাও তিনি দীর্ঘদিন বাসও করেছেন। দক্ষিণ ভারতের চেন্নাইয়ে ও ব্যাঙ্গালোরে তিনি যে কয়দিন ছিলেন, সেই কয়দিন দলে দলে পুরুষ ও নারী শারদা মায়ের কাছে আসত, দীক্ষা চাইত। তিনি এই জায়গাগুলোতে অকাতরে কৃপা বিলিয়েছেন। দীক্ষার সঙ্গে তিনি উপদেশও দিয়েছেন, সবই বাংলায়। ওইসব জায়গার সাধারণ মানুষ বিন্দু মাত্র বাংলা জানে না, কিন্তু ভাষা কোনো বাধা হয়নি। মায়ের বাংলা কথা সবাই বুঝে নিত। তাদের তামিল, তেলেগুও মা বুঝে নিতেন। মার কথাগুলো নীরবে সবাই শুনত, আর শুনতে শুনতে তাদের মুখ চোখ জলজল করে উঠত আশায় ও আনন্দে। সবার প্রতি, ছোট বড়, উঁচু নিচু, শিক্ষিত অশিক্ষিত, ধনী ও গরিব, সবার সঙ্গে তিনি সমান ব্যবহার করতেন। কে চেনা, কে অচেনা, কে দূরে থাকে, কে কাছে থাকে, সে কথা তিনি ভাবতেন না। বলরাম বসুর বাড়িকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার কেল্লা বলতেন। সেই বাড়িতে তিনি প্রায় এসেছেন, থেকেছেনও। তিনি বলতেন, বলরামের অন্ন শুদ্ধ অন্ন। গোটা বসু পরিবারই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ভক্ত ও সেবক হয়ে গিয়েছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের দেহত্যাগের পর শারদা মাও বসু বাড়িতে এসেছেন ও থেকেছেন। ওই বাড়িতে বসেই বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। বলরাম বসুর বাড়িও বাগবাজারে, মায়ের বাড়ির কাছেই। বলরামবাবুর স্ত্রী কৃষ্ণভাবিনী দেবী সব সময়ই মায়ের কাছে আসতেন, খোঁজ খবর নিতেন। বলরামবাবু ছিলেন শ্রী শ্রী ঠাকুরের অন্যতম রসদদার। তার মৃত্যুর পরেও এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অবর্তমানেও বসু পরিবারের ওই ঐতিহ্যের এতটুকুও হানি হয়নি। একদিন কৃষ্ণভাবিনী বলেছিলেন, অমুক লোক যদি মার বাড়িতে আসে তাহলে আমি আর কোনো দিন সেখানে যাব না। এই কথা শারদা মায়ের কানে পৌঁছাতেই তিনি রাগত কণ্ঠে বলেছিলেন, আমার কাছে কে আসবে যাবে তা কি ও ঠিক করে দেবে? কে ও? আমার কাছে সবাই আসবে, যে তা পছন্দ করবে না সেই যেন এখানে না আসে। গ্রাম্য মানুষের সংকীর্ণতায় ও জাতপাত বোধের সংস্কারে ব্যথিত হয়ে মা বলেছিলেন, ভক্তের আবার জাত, সব ছেলেই তো এক। আমার ইচ্ছা হয় সকলকে এক পাত্রে বসিয়ে খাওয়াই। তা এ পোড়া দেশে জাতের বড়াই আবার আছে। সত্যেন্দ্রনাথ মজুমদার ছিলেন বিখ্যাত সাংবাদিক। তিনি জীবনের এক সময়ে মার্ক্সবাদী হয়ে গিয়েছিলেন। স্তালিনের জীবনীও লিখেছেন, কিন্তু প্রথম বাংলা ভাষায় স্বামী বিবেকানন্দের অনবদ্য জীবনী তিনিই লিখেছিলেন। রামকৃষ্ণ মিশনের সদস্যও ছিলেন। তিনি শারদা মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন, তার কথা প্রচারও করতেন। সত্যেন্দ্রনাথ লিখেছিলেন, বাগবাজার মঠে মাকে অনেকভাবে দেখেছি, কিন্তু একবার জয়রামবাটি গিয়ে দেখি মায়ের আর এক রূপ। পল্লীর পিতৃভবনের ওপর তার অদ্ভুত আকর্ষণ। দুর্গম পথ, জিনিসপত্র পাওয়া যায় না, চারিদিকে দারিদ্র, ম্যালেরিয়া, তবু সেখানে তার যাওয়া চাই। বাগবাজারে মা সংঘ জননী, আর জয়রামবাটিতে তিনি মাসি, পিসি, দিদি, অগ্রজদের শারদা। ভাইদের সংসারের মধ্য থেকেও মা নিজের একটা সংসার পাততেন। গ্রামের মেয়েদের সঙ্গে একাত্ম হয়ে যেতেন। গ্রামের সব আচার নিয়ম মানতেন। কেবল মানতেন না ভক্তদের জাত বিচার। নিজে পরিবেশন করে খাওয়াতেন, নিজের হাতে ছেলেদের উচ্ছিষ্ট পরিষ্কার করতেন।
কেউ বাধা দিলে বা আপত্তি করলে মানতেন না। মেয়ে ভক্ত আত্মীয়দের সঙ্গে মিলে মা তরকারি কুটছেন, ঘর নিকোচ্ছেন, রান্না করছেন, আবার কাকালে কলসি নিয়ে খোঁড়াতে খোঁড়াতে পুকুর থেকে জল আনছেন। কলহপরায়ণ, সংকীর্ণ স্বভাব, অমার্জিত রুচি সম্পর্কিত আত্মীয়দের রূঢ় ব্যবহার শ্রীমা অম্লান বদনে সহ্য করেছেন। মায়ের ভক্ত যে কে ছিল না, কে তার সন্তান ছিল না, তা বলা কঠিন। ক্রমে ক্রমে এই বোধ জন্ম নিচ্ছিল ওই দিদি, পিসি, মাসির মতো অতি সাধারণ মহিলা, লজ্জায় কুণ্ঠিত, সম্পূর্ণ আত্মগোপনশীলা মানুষটি রাস রাজেশ্বরী, জগৎ জননী। তিনি সবার মা, জগতের মা। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী সারদা মায়ের এই বিভিন্ন উপদেশামৃতর মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।